শুভবিবাহের গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি তেজের কথাগুলো শুনে সুধা তো চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে সুধার ভাই বোনেরা জামাইবাবু আর দিদিকে নিয়েই কথা বলে যাচ্ছে। ঝিনুক বলে, আমি বুঝতে পারছি দিদি যে তোর মনে কী চলছে। সমুদ্র বলে, বৌদি এই ব্যাপারে দাদার সাথে কোনো কথা বলার দরকার নেই। সুধা বলে, কিন্তু সমুদ্র বলে, হ্যাঁ বৌদি, আমার জন্য অন্ততপক্ষে কোনো কিছু বলো না। সুধার দাদা আর বিচ্ছু মিলে আলোচনা করতে থাকে। সত্যি আমাদের তেজের অনেক বড় মন, সুধা ভাগ্য করে এরকম স্বামী পেয়েছে বল। বিচ্ছু বলে, একদম ঠিক বলেছো দাদা, জামাইবাবুর জায়গায় অন্য কেউ হলে হয়তো এই হাড় চুরির দায়ে আমাদেরকে পুলিশের কাছে পৌঁছে দিত, কিন্তু উনি এমনটা করেননি, বরঞ্চ আমাদেরকে এখানে এনে আমাদেরকে এত সম্মান দিয়েছেন। তখন সুধার দাদা বলে, সত্যি তেজের মতো মানুষ বলে এমনটা করতে পেরেছে। ঝিনুক বলে, এ কথাও সত্যি, যেমনভাবে জামাইবাবু আমাদের দিদিকে রক্ষা করে, একেবারে অ্যাংরি ইয়াং ম্যান। এটা শুনে সবাই হাসতে থাকে। তেজের দাদু তখন সুধার তারিফ করতে থাকে, বলে যে তোমার দিদিও কিছুতে কম যায় না, যে মানুষটা ঘর থেকে বেরোয় না তাকে স্বয়ং এখানে এনে উপস্থিত করেছে। এদিকে দেখা যায় ঠাম্মি তো সেই ভিডিওটাই নিয়েই পড়ে আছে, ভিডিওটাই দেখে যাচ্ছে আর মনে মনে বলছে বিশ্বাসঘাতক। এরপরে ভাই বোনেরা মিলে আনন্দ করতে থাকে। ওদিকে দেখা যায় তেজ এসেছে। সুধা তেজকে প্রসাদটা দেয়। এরপরে সুধা প্রসাদ দিয়ে যেতে থাকলে তেজ সুধার হাতটা ধরে নেয়। তারপরে নিজের লাড্ডু থেকে অর্ধেক ভাগ সুধাকে খাইয়ে দেয়, বাকিটা তেজ খায়। সুধা তেজের দিকে তাকিয়েই থাকে। ঝিনুক বলে, এই দিদি একটা গান ধর না। সুধা তখন গান করে, আয় তবে সহচরী। সুধা গান করতে থাকে, এদিকে ঝিনুক, ডলি আর রেশমি নাচ করতে থাকে। এইভাবে ওরা সবাই মিলে আনন্দ করে। তেজ সুধার দিকে তাকিয়ে থাকে। এরপরে সুধা আলমারি থেকে টাকাটা বের করতে থাকে আর গুনতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, আমি অন্যায়ভাবে এই কাজটা করতে চাইনি, সবাইকে জানিয়েই করতে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আপনি বা ঠাম্মি জানলে হয়তো আমাকে এই কাজগুলো করতেই দেবেন না, কিন্তু এই মুহূর্তে যে আমার টাকাগুলোর খুবই দরকার। সুধা আবারও তেজের সামনে গিয়ে বলে, এই যে আগামী 2 মাসের কিস্তি, সুদ সমেত। তেজ প্রশ্ন করতে থাকে, আচ্ছা আপনি এত টাকা পাচ্ছেন কোথা থেকে বলুন তো। সুধা বলে, আপনার তো টাকা নিয়ে কথা, নিন গুনে নিন। তেজ বলে, না না, আগে আমাকে বলুন যে টাকাগুলো আপনি পাচ্ছেন কোথা থেকে। আমাকে এটা জানতেই হবে যে আপনার সোর্স অফ ইনকাম কি, আর কিভাবে পাচ্ছেন বলুন তো আপনি টাকা। কোথায় যাচ্ছেন আপনি? সুধা বলে, কোথাও না। তেজ বলে, আমি ভালো করে জানি আপনি কোথাও একটা তো যাচ্ছেন আর কিছু একটা তো করছেন। সুধা বলে, তাহলে আপনি এই নিন, ঘড়িতে লোকেশনটা চেক করে নিন। আমি এই বাড়ির বাইরে কোথাও যাচ্ছি না, আর চিন্তা করবেন না, এই বাড়ির নিয়মের বাইরে আমি কোনো কাজই করব না। তেজ বলে, কিছু একটা তো আপনি করছেন আর সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। এই বলতে বলতে সুধা তেজের হাতে টাকাটা ধরিয়ে বলে, টাকাটা ধরুন, দিয়ে সুধা চলে যায়। তেজ বলতে থাকে, গন্ডগোল আছে, গন্ডগোল আছে তেজ, আর সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। লাইট অফ করে দেয়। সুধা ঘুমাতে চলে যায়। তেজও ঘুমাতে চলে যায় আর সুধার দিকে সমানে নজর দিয়ে রাখে। সুধার দিকেই মুখ করে শুয়ে থাকে তেজ, দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে সুধা এই বাড়ি থেকে না বেরিয়ে এতগুলো টাকা পাচ্ছে কি করে। সুধা মনে মনে ভাবতে থাকে, এই লোকটা আমার দিকে কি দেখছেন, আমি ওনার দিকে তাকিয়ে থাকলে এটা যদি দেখতে পাই তাহলে আবারও আমার দিকে তাকিয়ে থাকবে, ওনাকে পাত্তা দিলে হবে না বলে অন্যদিকে মুখ করে ঘুমিয়ে যায় সুধা। তেজও তখন রাগ করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। কিন্তু চাদরের নিচে ঢুকে তেজ সমানে মোবাইলে তার ট্র্যাকারটা অন করে চেক করে যাচ্ছে যে সারাদিন তো বাড়িতেই থাকে। তেজ চেক করতে থাকে যে শুধুমাত্র ঘরগুলো ছাড়া, রান্নাঘর ছাড়া তো অন্য কোথাও লোকেশন দেখাচ্ছে না সুধার, তাহলে টাকাগুলো কোথা থেকে পাচ্ছে। তেজ ভাবে, তাহলে কি বাপের বাড়ির কেউ? না না না, ওনাদের নিজেদেরই এতটা সামর্থ্য নেই। এই সমস্ত কথা সমানে ভেবে যাচ্ছে তেজ। তেজ দেখতে থাকে বেশিরভাগ ওনার লোকেশন রান্নাঘরেই দেখায়, এখনও ওনার লোকেশন রান্নাঘরেই দেখাচ্ছে। বলে, এটা কি করে সম্ভব? দিয়ে উঠে পড়ে, উঠে দেখে সুধা তো ঘুমোচ্ছে। তাহলে ভাবে, সুধা যদি এখানে ঘুমোয় তাহলে লোকেশনটা রান্নাঘরে কিভাবে দেখাচ্ছে। এদিকে দেখা যায় সুধা রান্নাঘরেই আছে। সমুদ্র সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে আর এসে বলে, আজকে ঝিনুক আসতে পারবে না, ওর পরীক্ষা। সমুদ্র বলে, তুমি চিন্তা করো না বৌদি, আমি আছি। সুধা তখন বলে, না গো, আমি একাই করে নিতে পারবো, তুমি গিয়ে শুয়ে পড়ো। সমুদ্র তখন বলে যে হাতে হাতে একসঙ্গে কাজ করতে ভালোই লাগে, গল্পও হবে আর কাজটা বেশ তাড়াতাড়িও হবে। সুধা বলে, সত্যি সমুদ্র, তোমার মতো দেওয়ার পাওয়া ভাগ্যের ব্যাপার। সমুদ্র বলে, দেখো, একদিন তোমার এই ট্যালেন্টটা সবার সামনে আসবে, আর যেদিন সবার সামনে আসবে আমি জানি তুমি দাদাভাই আর ঠাম্মিকে ঠিক মানিয়ে নিতে পারবে। সুধা বলে, আমিও তাই চাই সমুদ্র, আমি এইভাবে সবার আড়ালে থেকে কাজ করতে চাই না, আমিও চাই সবাই জানুক যে আমি কি কাজ করি, আমি সবাইকে একসাথে নিয়ে কাজে এগিয়ে যেতে চাই। এদিকে ঠাম্মি জেগে আছে সুধাকে হাতে নাতে ধরার জন্য, আর ওপর থেকে ওদিকে তরিতা সবটাই লক্ষ্য করছে। মনে মনে বলতে থাকে, আমি ঠিক জানতাম যে ঠাম্মি রাতে যাচাই করতে আসবেই। ঘিয়ের গন্ধে পুরো বাড়ি একেবারে মোমো করছে। দিদি ভাই গো, আজকে রাতটাই তোমার এই বাড়িতে শেষ রাত। এই সব কথা ভাবতে থাকে মনে মনে তরিতা। এদিকে ঠাম্মি মনে মনে বলতে থাকে, আমি নিজের চোখে দেখতে চাই
যে নাথ বৌমার আনা প্রমাণটা ঠিক নাকি আমার বিশ্বাসটা ঠিক। সুধা বলে, সমুদ্র এবার তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও, আমার যেটুকু কাজ আছে আমি একাই করে নিতে পারবো। সমুদ্র বলে, আচ্ছা ঠিক আছে বৌদি, আমার ঘুমও পাচ্ছে, আমি তাহলে যাই। এদিকে তেজ উঠে পড়ে সুধার বিছানাটা দেখার জন্য যে সেখানে সুধা আছে কি নেই। দেখতে গিয়ে ভাবে মনে মনে, না বাবা, আবার যদি সুধা থাকে তাহলে তো আমার উপরে চোটপাট করবে যদি ওনার ঘুম ভেঙে যায়। কিন্তু শেষমেশ সত্যিটা জানার জন্য সুধা বিছানাটা চেক করেই ফেলে তেজ। প্রথমে তো সুধা সুধা বলে ডাকতে থাকে, কোনো আওয়াজ পায় না। তারপরে যেই চাদরটা তোলে দেখে যে কতগুলো বালিশ সাজানো। তেজ তো খুব রেগে যায়। এদিকে সুধা রান্নাঘরে কাজ করছে, দরজায় কেউ কড়া নাড়ছে। সুধা ভাবে সমুদ্র, বলে, সমুদ্র আমি তো বললাম তোমাকে যে আমি সব কাজটা করে নেব, তাও তুমি এলে। তারপর সুধা দেখে যে সেখানে সমুদ্র নয়, এসে যায় ঠাম্মি। সুধা তো অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। ঠাম্মির কাছে হাতে নাতে ধরা পড়ে সুধা। ঠাম্মি বলে, এইসব এখানে কি হচ্ছে বড়নাথ বৌমা? সুধা ভয় পেয়ে যায়, বলে, তখন সেখানে বাড়ির আরো সবাই চলে আসে, জ্যোৎস্না চলে আসে, তেজ চলে আসে, বাকি আরও সবাই চলে আসে। মেজ কাকিমণি বলে, মা আপনি এখানে, আর সুধা তুমি এত রাতে রান্নাঘরে? ঠাম্মি সবাইকে চুপ করিয়ে দেয়। সুধাকে প্রশ্ন করে ঠাম্মি, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তার উত্তর দাও। ঠাম্মি বলে, এখনো তো ভোর হয়নি, তাহলে এত কিছু, এত মিষ্টির আয়োজন কেন? এসব তুমি কার জন্য বানাচ্ছ? সুধা ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। গজানন আর এই বাড়ির সকলের জন্য নিশ্চয়ই নয়, কারণ এটা কমপক্ষে 100 জনের মিষ্টি। তেজ অবাক হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে। তেজের মা রান্নাঘরে যায়, গিয়ে একটা ব্যাগ পায় যেখানে ঘি, মধু, চিনি সবকিছু আনা। বলে যে এগুলো সব কোথা থেকে এলো? ঠাম্মি বলে, এর একটা জিনিসও আমাদের ভাড়ারের নয়, তাই তো? সুধা চুপ করে থাকে। ঠাম্মি বলে, চুপ করে থেকো না বড়নাথ বৌমা, যা বলছি তার উত্তর দাও। সুধা বলে, আপনি ঠিক বলেছেন ঠাম্মি, এই সমস্ত জিনিস আমাদের ভাড়ারের নয়। তখন সেখানে চলে আসে তরিতা, বলে যে সত্যি তো এই জিনিসগুলো আমাদের ভাড়ারের নয়, এই জিনিসগুলো তো দিদি কখনো ব্যবহারই করেনি, সেই জন্যই তো আমাদের ভাড়ারের জিনিস কখনো শেষই হয়নি। এই বাইরে থেকে আসা জিনিসপত্র দিয়ে রোজ রোজ মন্ডা মিঠাই বানানো হচ্ছে। কি তাই না দিদি ভাই? স্বীকার করো এবার যে তুমি মিথ্যে বলে ঠাম্মির কাছে মা অন্নপূর্ণা সাজছিলে। সুধা বলে, ঠাম্মি আমি কোনো মিথ্যে কথা বলিনি। ঠাম্মি বলে, মিথ্যে বলনি তো এই সমস্ত কিছু কি? বাড়িতে লুকিয়ে চুরিয়ে তুমি কি করছো? এই সমস্ত কিছু কেন করছো, এত আয়োজন? জ্যোৎস্না বলে, তুমি কি বলছো বলো তো সুধা? একদিকে বলছো যে তুমি কোনো মিথ্যা কথা বলনি, এদিকে তাহলে এত জিনিসপত্র কার কার জন্য এত আয়োজন হচ্ছে? এগুলো তো আমাদের জন্য নয় নিশ্চয়ই। তেজ সুধার দিকে তাকিয়েই থাকে। জ্যোৎস্না চিৎকার করে বলতে থাকে, এত রাত্রে কিসের যজ্ঞ হচ্ছে, একটু বলবে পরিষ্কার করে? জ্যোৎস্না তখন বদমাশি করে তার মোবাইলে থাকা ভিডিওটা সবাইকে দেখায়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে সমুদ্রও কাজ করছে আর ঝিনুকও কাজ করছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সমুদ্র ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সবাই পরিষ্কার বুঝতে পারছো তাহলে যে এই বাড়ি থেকে মিষ্টি বানিয়ে দিদিভাই কোনো একটা ব্যবসা করছে? তরিতা বলে। তখন তেজের কথাগুলো মনে পড়ে যে সুধা যে তাকে টাকাগুলো দিচ্ছে সেটা কোথা থেকে দিচ্ছে। এবার তেজের কাছে সেটা পুরো পরিষ্কার। তেজ মনে মনে বলতে থাকে, তার মানে উনি রোজ এই কাজ করে আমাকে টাকা দিচ্ছিলেন। ঠাম্মি বলে, তার মানে আমি তোমাকে ভুল চিনেছিলাম, আমার এত বিশ্বাস, এত ভরসার এই মর্যাদা দিলে তুমি? সুধা ক্ষমা চাইতে থাকে, বলে যে দয়া করে আমাকে ভুল বুঝবেন না ঠাম্মি, আমি সবটা আপনাকে বুঝিয়ে বলবো। সুধা বলতে গেলে ঠাম্মি থামিয়ে দেয়। ঠাম্মি বলে, এই প্রথম এই বাড়ির কারো সাহস হলো এই বাড়ির নিয়ম ভাঙার, আর এটা আমি কখনো ক্ষমা করব না। আজ থেকে তুমি আমাকে স্পর্শ করবে না সুধা, আমার কাছে আসারও চেষ্টা করবে না, খবরদার। সুধার হয়ে সুধার শাশুড়ি মা আর মেজ কাকিমণি ক্ষমা চাইতে থাকে, বলে ওকে ছোট ভেবে ক্ষমা করে দিন আপনি। ঠাম্মি তখন বলে, ও শিশু নয় যে ওকে শিশু ভেবে আমি ক্ষমা করে দেব। আমাদের সবার চোখের আড়ালে এত কিছু হচ্ছে আর কেউ সেটা টের পেল না। সবাই চুপ করে থাকে। টের পেলেও আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি সে। মেজ কাকিমণি আর তেজের মাকে বলে। তেজের মা আর মেজ কাকিমণি বলে, না না মা, আমরা সত্যিই জানি না, আমরা সত্যিই বুঝতে পারিনি। সেইখানেই তো প্রশ্ন যে আজ পর্যন্ত আমাকে লুকিয়ে চুরিয়ে কোনো কাজ ঘটেনি। সুধাকে বলে, 1 মাস হলো তুমি বাড়িতে এসছো, এর মধ্যে এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করতে পারলে? তেজ মনে মনে ভাবতে থাকে, এই ভয়টাই তো পাচ্ছিলাম, এবার আমি কি করব? তরিতা উল্টোপাল্টা বলে ঠাম্মির কান ভরতে থাকে। তরিতা বলে, সবই তো টাকার জন্য। হ্যাঁ ঠাম্মি, দিদিভাই বাড়ি থেকে ব্যবসা করে মোটা টাকা রোজগার করছিল, আর এই সবটা সাক্ষী তো সমুদ্র। ঠাম্মি সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র বলে, ঠাম্মি বৌদি সত্যি খুব ভালো কাজ করে, খুব সুন্দর মিষ্টিও বানায়, তাই। ঠাম্মি তখন বলে, তাই কি? মিষ্টি নিমকি বানাই বলে গজাননের ভোগ দেওয়ার নামে বিশ্বাসঘাতকতা করছিল সে? ঈশ্বরের সঙ্গে সততা করতে সাহস হয় কিভাবে তোমার? তখন সুধা বলে, না ঠাম্মি, আমি ঈশ্বরের সঙ্গে এরকমটা করিনি, আমি সত্যি মন থেকে গজাননের জন্য রোজ মিষ্টি বানাতাম। জ্যোৎস্না বলে, এটা ভোগ কম, ঘুষ বেশি মনে হচ্ছে সুধা, আর এইভাবে গজাননকে মিষ্টি দিয়ে কোনোদিনও পাপ ক্ষয় হয় না। তরিতা বলতে থাকে, এরপরে তোমার উচিত যে ঠাম্মির পা ধরে ক্ষমা চাওয়া। শুধু তুমি নাও, সমুদ্র আর তোমার বাড়ির লোকেরা যারা যারা ছিল সবার উচিত ঠাম্মির পা ধরে ক্ষমা চাওয়া। আচ্ছা তুমি আমাকে বলো তো, যে হঠাৎ করে তোমার এত টাকার কিসের প্রয়োজন হলো যে তুমি রাত জেগে মিষ্টি বানিয়ে ব্যবসা করে টাকা রোজগার করছো? এরপরে তেজের মাও সুধাকে বলতে থাকে। জ্যোৎস্নাও বলে যে জানো না, এই বাড়ির মেয়ে বউরা কখনো বাইরে কাজ করেনি, করতেও নেই, এই নিয়মটা আমাদের এখানে নেই। ঠাম্মির বড়নাথ বৌমা এমন কি করলো যে যার জন্য নিয়ম পাল্টাতে হলো ঠাম্মি?
তেজ চুপ করে থাকে, কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। ঠাম্মি বলে আজকে সব প্রশ্নের উত্তর সুধা দেবে বলে সুধার দিকে আঙ্গুল দেখায়। কেন তুমি নিয়ম ভাঙলে বলো, এত টাকার তোমার কিসের প্রয়োজন, কোন অভাব ছিল তোমার এই বাড়িতে? আজ মনে হচ্ছে আমার পছন্দেই যেন কোনো ফাঁক থেকে গেছে। সুধা কাঁদতে থাকে। সোনার মুকুট তোমার মাথায় তুলে দিয়ে আমি খুব ভুল করেছি। এই কথাগুলো তেজের মোটেও ভালো লাগে না শুনতে, কিন্তু সে কি করবে সেটাও বুঝতে পারছে না। দাদু ভাইয়ের জন্য যোগ্য পাত্রী আমি বেছে আনতে পারি। সবাই ঠাম্মির দিকে তাকায়। তরিতা তো খুব খুশি হয়, সে তো এরকমই একটা অশান্তি চাইছিল আর মজা নিতে চাইছিল, যে কিভাবে সবাই সুধাকে অপদস্থ করবে আর সে সেটা দূর থেকে দাঁড়িয়ে দেখবে। এরপরে সমুদ্রকে বলতে থাকে ঠাম্মি যে তোমার সাহস হয় কি করে আমার থেকে সবটা আড়াল করার, আর এরকম একটা কাজে তুমি তোমার বৌদিকে কিভাবে সাহায্য করতে পারো? সমুদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে। সমুদ্র বলে ঠাম্মি আজকে সমাজ অনেকটা এগিয়ে গেছে, আর আজকের যুগের মেয়েরা কি না করছে, তাহলে বৌদি কাজ করলে তার প্রতিভা সবার সামনে আসলে ক্ষতি বা কি? আমি বুঝতে পারছি না ঠাম্মি, তুমি কেন চিরকাল এই বাড়ির মেয়েদের এই সমস্ত কিছু থেকে আড়াল করে রেখেছো? সমুদ্রের উপর আরো রেগে যায় ঠাম্মি। সমুদ্র বলে চিৎকার করে ওঠে। রীতা বলে বাবা, বৌদির সঙ্গে থেকে তো দেখছি তোমার মুখে খই ফুটছে, কই আগে তো এরকমটা ছিলে না। সুধা ক্ষমা চাইতে থাকে ঠাম্মির কাছ থেকে, বলে আমি নিয়ম উল্লঙ্ঘন করিনি, আমি এই বাড়ির বাইরে যাইনি। আপনি আমাকে এই বাড়ির বাইরে যেতে বারণ করেছিলেন, আমি সত্যি এই বাড়ির বাইরে যাইনি, এই বাড়িতে থেকেই কাজটা করেছি ঠাম্মি। তুমি বাইরের লোকের জন্য কাজ করেছো, বাইরের লোকের হয়ে কাজ করে তুমি টাকা নিয়েছো, আমার এই ব্যাপারটা ভাবতেই ঘেন্না লাগছে সুধা। ঠাম্মি বলে বসু মল্লিক বাড়ির বউ হাত পেতে কারো কাছে টাকা নেবে এটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি, আর এই জন্য কাননবালা দেবী তোমাকে এই জীবনে আর ক্ষমা করবে না। এই বাড়ির রান্নাঘর আমাদের কাছে মন্দির, সেখানে কোনো ব্যবসা হয় না। এটা করে তুমি এই বাড়ির শিক্ষা দীক্ষা সংস্কার সবটাকে অপমান করেছো, এই বাড়ির বউ হওয়ার অযোগ্য প্রমাণ করেছো তুমি নিজেকে। তাই যে পরিবারের মর্যাদা ভঙ্গ করেছে তার এই পরিবারে আর কোনো জায়গা হতে পারে না। তরিতা বলে ঠাম্মির কথা শুনলে তো, তাহলে যেই বাপের বাড়ির লোকেদের সাথে তুমি আটঘাট বেঁধে ব্যবসা করছিলে, আজকে সেই বাড়িতেই তোমাকে ফিরে যেতে হবে, তারপর তুমি যত খুশি ব্যবসা করো। দিয়ে তরিতা সুধার হাত ধরে বলে চলো চলো, তোমাকে আমি বাড়ির বাইরে পৌঁছে দিয়ে আসি, চলো। সুধার হাত ধরে নেয়। বাড়ির সবাই অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে আগামী পর্ব নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই।